নমস্কার, সৌমেন সরকার বলছি। ক্যাম্পাস প্লাসের বাজেট প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। হঠাৎ মনে করেছেন যে বাজেট প্রতিবেদন মানেটা কি? ব্যাপারটা হচ্ছে যে 23শে জুলাই বেলা 11টার সময়তে অর্থমন্ত্রী ডক্টর নির্মলা সীতারমণ বাজেট পেশ করার পরে তো ইমিডিয়েটলি তার 1 ঘন্টার মধ্যে কোন জিনিসের দাম বাড়লো কমলো বা কে কত টাকা ইনকাম ট্যাক্সের ছাড় পাবেন বা না পাবেন এইসব আলোচনা শুরু হয়ে যায় এবং মোটামুটি ফাইনালাইজ হয়ে যায়। কিন্তু এর বাইরেও যে একটা বড় গল্প রয়েছে, সে সংসার চালানো, অর্থাৎ দেশের সংসার চালানোর গল্প, যেটা অর্থমন্ত্রী তার বাজেটের মাধ্যমে দেশবাসীকে শোনাতে চেয়েছেন। আজকে সেই ব্যাপারে আলোচনা করার জন্যে কিন্তু আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রবীণ অধ্যাপক প্রফেসর ডক্টর সৌমেন্দ্র কিশোর দত্তকে এখানে আহ্বান করেছি। পরিচয় করে দেওয়া যাক। ইনি হচ্ছেন প্রফেসর ডক্টর সৌমেন্দ্র কিশোর দত্ত। তো ওনার সম্পর্কে জানার জন্য এই ছোট্ট 1 মিনিট একটা ভিডিও আপনারা একটু দেখে নিন, তারপরে আলোচনাটা শুরু করছি। তো যাই হোক, কাজের কথাতে চলে আসি। ডক্টর সীতারামন তার বাজেট বক্তৃতা বলেছেন তার 4টে কাস্ট: মহিলা, যুব, গরিব এবং অন্নদাতা। এবং এদের মধ্যে বলেছেন যে যারা গরিব তাদের জন্য রেশন সিস্টেম আরও 5 বছর চালু থাকবে। যারা অন্নদাতা অর্থাৎ ফার্মার, তাদের কস্ট প্রাইসের উপরে 50% এমএসপি অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস ফিক্স হয়েছে। মহিলাদের জন্য যা আছে সেটা তো ওনার কাছে শুনবো। আর গরিবদের জন্য তো বলা হলো। তা এই যে অর্থমন্ত্রীর যে বক্তব্য, এটা সম্পর্কে আপনার কি বক্তব্য ডক্টর দত্ত? বলুন। হ্যাঁ, আপনি যে 4টে কাস্টের কথা বললেন, গরিব, মহিলা, যুব এবং অন্নদাতা, তা প্রথমে বলি যে গরিব, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বলে একটা যোজনা বা স্কিম রয়েছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের। তার মধ্যে আপনার নামটা শুনেই বোঝা যাচ্ছে যে যারা খুবই গরিব বা যারা মাইগ্রেন্ট লেবার, অর্থাৎ যারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় এবং যাদের পয়সা কড়ির অভাব রয়েছে, তাদের জন্য অবভিয়াসলি একটা স্কিমের দরকার ছিল। এই স্কিমটা তার মধ্যে পড়ছে। এছাড়াও যারা আপনার ল্যান্ডলেস এগ্রিকালচার লেবার বা উইমেন, উইডো উইমেন, অথবা যারা টার্মিনালি ইল পারসন, অসুস্থ পারসন, এবং যারা খুবই গরিব ট্রাইবাল পিপল, তাদের জন্য এইটাকে ফোকাস করা হয়েছে এবং বলা হচ্ছে যে আগামী 5 বছর এদেরকে একটা রেশন সিস্টেমের মধ্যে আনা হবে। এটা পোভার্টির স্ট্রিকেন যে পিপল, তাদের কথা বলা হচ্ছে। যুবদের কথা আমি ডিটেলসে পরে বলবো। যুবদের জন্য অনেক কিছু এখানে করা হয়েছে, বিশেষ করে এমএসএমইর মাধ্যমে বা অন্যান্য স্কিমের মাধ্যমে কতগুলো স্কিম বলা হয়েছে, সেগুলো পরে হয়তো আমরা আস্তে আস্তে আসবো। বা যদি এখনই বলি, সেটা হচ্ছে না, ওটা সিস্টেমেটিক্যালি আসি। এরপরে মানে প্রথমে আরো দু একটা উইমেনদের কথা বলি একটু। উইমেনদের জন্য বেশ কিছু স্কিম রয়েছে। তার মধ্যে যেটা ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে আপনার উইমেনদের জন্য হোস্টেল তৈরি করা হবে, যারা ওয়ার্কিং উইমেন। এবং এই ওয়ার্কিং উইমেন যে হোস্টেল, সেটার জন্য
তাদের একটা ক্রেজ ফেসিলিটিও দরকার, এবং ইন্ডাস্ট্রির সঙ্গে সংযোগ করে তাদের হোস্টেল এবং ক্রেজ ফেসিলিটি সেগুলো সৃষ্টি করার ব্যবস্থা করা হচ্ছে। এবং উইমেনদের জন্য, বিশেষ করে যারা উইমেন লেবার, তাদের স্কিল এনহান্সমেন্টের জন্য ব্যবস্থা করা হবে ইন্ডাস্ট্রির সঙ্গে পার্টনারশিপ করে। এবং যারা উইমেন এসএইচজি রয়েছে তাদের যে প্রোডাক্ট সেটা যাতে মার্কেটিং এর সুবিধা হয়, সেই জন্য মার্কেটিং এর একটা ব্যবস্থা করার কথা বলা হয়েছে এই বাজেটে। তার মানে তাহলে বোঝা যাচ্ছে উইমেন বেশ কিছু ফোকাস করা হবে এখানে। তাহলে হ্যাঁ, বলো। আপনার আপনার যা বক্তব্য সেটা হচ্ছে যে মোটামুটি একটা বাস্তবিক চিত্র কিন্তু বাজেটে ফুটে উঠেছে, সেটা কতটা পরবর্তী প্রশ্নগুলোর মাধ্যমে সেটা বোঝার চেষ্টা করব। 2022-23-এ যে গ্রস জিডিপি সেটা ছিল 2,295,00,00,000 টাকা। তো এই 2024-25-এর যে বাজেটে, সেখানে বাজেট বক্তৃতা থেকে দেখা যাচ্ছে যে 1,48,00,000 টাকা এডুকেশন, এমপ্লয়মেন্ট এবং স্কিলিংয়ের জন্য ব্যয় করা হবে। তো এই যে এর আগে যে কথাটা বললেন আর এখন তারপরে যে কথাটা, দুটো কি মনে হচ্ছে যে একটা অপরের সঙ্গে খাপ খাচ্ছে? 1,48,000 একটা কথা কোটি বলি, টাকা দিয়ে এডুকেশন, এমপ্লয়মেন্ট এবং স্কিলিং। হ্যাঁ, এখানে যেটা বলি যে এডুকেশনের জন্য বরাদ্দটা যেটা করা হয়েছে সেটা কিন্তু খুব বেশি নয়। এবং আমি বলবো যে এডুকেশনে জেনারেলি যেটা করা উচিত ছিল, অর্থাৎ অ্যাটলিস্ট 6% অফ এক্সপেন্ডিচার, সেই 6% এক্সপেন্ডিচার কিন্তু করা হয়নি। মোটামুটি হয়ে যেতে পারে যে আপনার ওই 2-3%ও হয়নি। 3% অফ বাজেট এক্সপেন্ডিচার সেটা বরাদ্দ করা হয়েছে এডুকেশনের জন্য। এবং আমরা জানি যে 2020-তে আমাদের নিউ ইকোনমিক পলিসি শুরু হয়েছে, এবং নিউ ইকোনমিক পলিসি শুরু করা মানেই বোঝা যাচ্ছে যে বিভিন্ন কলেজে আপনি জানেন হয়তো যে 4 ইয়ার ডিগ্রি কোর্স শুরু হয়েছে, এবং সেখানটায় প্রচুর স্টুডেন্ট ভর্তি হবে হয়তো, এবং তাদের যে ক্লাসরুম ফেসিলিটি বা ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি দরকার সেগুলোর কথা খুব একটা কিছু বলা হয়নি। কিন্তু মানে সেগুলো যে এনহান্স করা দরকার সেগুলো এগুলো কিন্তু। একটা একটা উন্নতিশীল দেশে এডুকেশনের জন্য বা স্কিলিংয়ের জন্য যে বাজেট যেটা রাখা হয়েছে সেটা কতটা আশাব্যঞ্জক? স্কিলিং এর জন্য যেটা রাখা হয়েছে সেটাকে আমি কিছুটা বলবো আশাব্যঞ্জক, কিন্তু এডুকেশন অর্থাৎ ফর্মাল এডুকেশন যেটা রয়েছে সেটার জন্য যে টাকাটা রাখা হয়েছে সেটা কিন্তু খুব একটা আশাব্যঞ্জক নয়। আমি যেটা বলছিলাম যে নিউ ইকোনমিক পলিসি যেটা শুরু হয়েছে আমাদের 2020 থেকে, সেটা পরিপ্রেক্ষিতে আমরা এক্সপেক্ট করেছিলাম যে আরো বেশ কিছুটা বা অ্যাটলিস্ট 6% অফ টোটাল এক্সপেন্ডিচার সেটা অ্যালোকেট করা হবে, কিন্তু সেটা না করে দেখলাম যে অনেকটাই কম হয়েছে। এবং তার ফলে যতটা পরিমাণে এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো দরকার সেটা আদৌ বাড়ানো সম্ভব হবে কিনা সেটা কিন্তু ডাউটফুল থেকে যাচ্ছে। আর আচ্ছা। এডুকেশনে শুধু তো ইনফ্রাস্ট্রাকচার নয়, আপনারা জানেন যে এডুকেশনে অনেক কিছু ব্যাপারই রয়েছে। নতুন এমপ্লয়মেন্ট তৈরি করা, মানে নতুন টিচার রিক্রুটমেন্ট করা, বা আরো স্কুল বা কলেজ তৈরি করা, সেগুলো কতটা কি সম্ভব হবে এই বাজেট বরাদ্দের মাধ্যমে সেটা কিন্তু একটু ডাউটফুল মনে হচ্ছে আমার। তো এই বাজেটে তো বলা হয়েছে যে যে ইকোনমিক সার্ভেতে বলা হয়েছে যে যে এস্টিমেট করা হয়েছিল যা রেভিনিউ কালেকশন হবে, তার থেকে বাজেটে বলা হচ্ছে যে অন্তত 13-14% বেশি রেভিনিউ আসছে কোষাগারে, বা অলরেডি এসে গেছে, জুলাই মাসে হচ্ছে এসে গেছে। কিন্তু হ্যাঁ, বাজেটের যা সাইজ, তাতে কি ব্যয় সংকোচটাই কি বেশি করে দেখা যাচ্ছে না? তাহলে হ্যাঁ, রেভিনিউ আপনি বেশি পেয়ে লাভ কি হলো? ঠিকই বলেছেন, কারণ এই বাজেটটা আমার যেটা আমি এটাকে যদি ক্যারেক্টারাইজ করি, এই বাজেটটার মধ্যে যেমন একটা গতানুগতিকতা রয়েছে, আবার কিছুটা সাডেন চেঞ্জ বা হঠাৎ একটা পরিবর্তন দেখা যাচ্ছে। সেটা আমি হয়তো পরে আসবো কথার মাধ্যমে। যে গতানুগতিকতা কি, সেটা হচ্ছে আপনার হেলথ, এডুকেশন, সোশ্যাল ওয়েলফেয়ার, এই সমস্ত স্ফিয়ারে যেটুকু এক্সপেন্ডিচারে বরাদ্দ রাখা হচ্ছে সেটা কিন্তু যথেষ্ট নয় বলেই মনে হয়। অথচ কতগুলো স্টেটের ক্ষেত্রে যে বরাদ্দ হয়েছে, নির্দিষ্ট কয়েকটা স্টেট, সেটা সবাই জানেন যে সেটা নিয়ে মাত্রাতিরিক্ত সেটা নিয়ে একটু পরের ধাপে ওটা নিয়ে একটু আলোচনা করব, কারণ তার সঙ্গে আরো
অন্যান্য কিছু প্রশ্ন জড়িত রয়েছে। আমি সার্বিকভাবে গোটা দেশের কথাটি আগে আলোচনা করে নিই। তো এখানে যুবদের জন্য বলছেন যে ১ লক্ষ ব্যক্তিকে ১০ লক্ষ টাকা ঋণ দেওয়া হবে। তা এইটা ধরুন সঠিকভাবে মানে অ্যাপ্লিকেশন সম্ভব? না টাকাটা ঠিক মতো ইউটিলাইজেশন হবে? যে যুবরা যারা অন্য ক্ষেত্রে কোনো ফেসিলিটি পায়নি তারা ১০ লাখ টাকা করে পাবে? হ্যাঁ, আর যারা অন্য কোনো ক্ষেত্রে ফেসিলিটি পায়নি তাদেরকে ১ লক্ষ টাকা করে, ১ লক্ষ না ১০ না লক্ষ ১০ টাকা লক্ষ করে ঋণ ১০ দেওয়া লক্ষ হবে। টাকা। হুম। তো ১০ এই লক্ষ টাকা। তো এই ঋণটা তো অনেক ক্ষেত্রেই মানে এটা কি ঋণ থাকবে না রিয়ালি ঋণ না ডোল? একটা তো প্রশ্ন তো সেটা এখনই বলতে হবে না, কারণ বলা হচ্ছে ঋণ। এখন পরবর্তীকালে যদি এটা গভর্নমেন্ট সাবভেন্ট করে দেয়, সাবভেনশন অফ দি ইন্টারেস্ট যেটা বলা হয়, ঋণ মানে হুম, তো তার ইন্টারেস্ট থাকে। তো হুম, গভর্নমেন্ট অনেক সময় ইন্টারেস্টটাকে কমিয়ে দেয় বা ইন্টারেস্টটাকে গভর্নমেন্ট সাবসিডাইজ করে দেয়, যেটাকে সাবভেনশন অফ ইন্টারেস্ট বলে। হুম, সেটা বোধহয় বলেছে 3% বোধহয় একটা কথা বলেছে, আপনি দেখবেন ওটা, যে 3% ইন্টারেস্ট সাবভেনশন গভর্নমেন্ট করে দেবে। তার মানে ঋণের উপর যে ইন্টারেস্ট সেটা গভর্নমেন্ট 3% বিয়ার করবে। তো কিন্তু একটা ব্যাপার থেকে যাচ্ছে, সেটা হচ্ছে কারা সত্যিকারের কারা নিডি পারসন, যারা এই ক্ষেত্রের মধ্যে আইডেন্টিফাইড হয়ে আসবে। অর্থাৎ আইডেন্টিফাই করাটা একটু ডিফিকাল্ট হতে পারে, এই ফার্স্ট কাম মেকানিজম ফার্স্ট সার্ভ বেসিস। হ্যাঁ, এই বা মেকানিজমটা কি অন্য কোনো, এবছরই প্রথম? এবছরই কি প্রথম এই মেকানিজম না এর আগে থেকে ছিল? এই মেকানিজমটা আমি আগে দেখিনি, আমার নলেজের মধ্যে নেই, হয়তো থাকতেও পারে, কিন্তু আমার মনে হচ্ছে নেই, এটা যতদূর মনে হচ্ছে ছিল না এটা। কারণ জাস্ট আম, এই কয়েকজন ইয়তের কথা বলা হয়েছে, বোধহয় ১ কোটি ইয়ত, হুম, হুম। ১০ ১ লাখ লক্ষ করে টাকা দেওয়া হবে। ১ লক্ষ মানুষকে ১০ লাখ করে টাকা দেওয়া হবে। হ্যাঁ, এখন হচ্ছে ১০ লক্ষ করে টাকা দেওয়া হবে এবং হুম, 3% ইন্টারেস্ট সাবভেনশন করা হবে। তো হুম, সেইটা ঠিক এরকম একটা স্কিম আগে কখনো আমার দেখেছি বলে মনে হচ্ছে না। ওকে। এটা নতুনত্বই রয়েছে এটা আমার মনে হচ্ছে। আচ্ছা, এই বাজেটে একটা জায়গাতে বলা হয়েছে যে expenditure on several items like agriculture, allied activities, education, health, social welfare scheme like PM কৃষি সঞ্চয় and umbrella schemes, তাই এদের জন্য এদের যে খরচ খরচা বা এটা নাকি বাজেট লেভেল থেকে কমে রাখা আছে। এই দাবিটা সম্পর্কে আপনার কি মত? হ্যাঁ, আমি দেখেছি যে ভালো করে খতিয়ে দেখলাম যে এডুকেশন স্ফিয়ার, হেলথ স্ফিয়ার, তারপর বলছেন এটা সিঞ্চয়, বা আরো কয়েকটা বললেন এসসি এসটি, এদের ক্ষেত্রে যে বরাদ্দ রাখা হচ্ছে সেটা কিন্তু যতটা হওয়া উচিত ছিল তার থেকে অনেকটাই কম। যেমন এসসি এসটি এর ক্ষেত্রে আপনি জানেন যে এসসি এসটি তারা খুবই মার্জিনালাইজ পিপল এবং তারা প্রচন্ডভাবে দরিদ্র, এবং এদের ক্ষেত্রে বিশেষ করে যারা এসসি এসটি উইমেন ফোক, তারা প্রচন্ডভাবে গ্রামীণ উইমেন ফোক যারা রয়েছে তারা প্রচন্ডভাবে আহ ভিক্টিমাইজড হয় বিভিন্ন ক্ষেত্রে, এবং তাদের লিগাল যে প্রভিশন রয়েছে সেটা থেকে উদ্ধার পাওয়ার জন্য সেই লিগাল প্রভিশনটা কিন্তু অনেকটা কম রয়েছে দেখলাম। ওকে। অ্যাট দি সেম টাইম যারা এসসি এসটি স্কুলের পড়ুয়া, তাদের জন্য যে স্কলারশিপ সেটাও কিন্তু কমানো হয়েছে, সেটাও কিন্তু আগে থেকে কমানো হয়েছে। এবং অ্যাট দি সেম টাইম দেখছিলাম যে যারা আহ, ধরুন ডিসেবল চিলড্রেন, তাদের জন্য যে স্কলারশিপ সেটা স্ল্যাশ করে দেওয়া হয়েছে। তো এই ধরনের ব্যাপারগুলো কখনোই কাম্য নয়। এগুলো দেখছিলাম এডুকেশনের সঙ্গে এগুলো জড়িত। আচ্ছা, হেলথ কেয়ারে আপনি হয়তো দেখেছেন বাজেটে যে হেলথ কেয়ারের যে টোটাল এক্সপেন্ডিচার সেটা অ্যারাউন্ড 90,000 crore। সেটা মোটেও কিন্তু খুব একটা আশাব্যঞ্জক নয়। জাস্ট বলা হয়েছে যে 3টে মাত্র ক্যান্সার প্রতিরোধী ঔষধ এবং এক্স রে মেশিন এটসেট্রা এগুলোর দাম কমানো হবে, কিন্তু এর দাম কমানো হবে মানে কি হেলথ বেস প্রাইস কমবে না মানে এদের যে ইম্পোর্ট প্রাইসের উপর যে কাস্টম ডিউটি সেটা কমবে? কাস্টম ডিউটির কথা এখানে কিন্তু আমি দেখিনি, আমি মনে হচ্ছে বেস প্রাইসটাই কমবে। কিন্তু কাস্টম ডিউটি যেটা বলা হচ্ছে সেটা অন্যান্য কতগুলো কম্পাউন্ডের কথা বলা হচ্ছে, সেটা আমি পরে আসছি। তো এই ক্ষেত্রে ডাক্তাররা বা সাধারণ মানুষরা কিন্তু খুব একটা আশাব্যঞ্জক দেখতে পাচ্ছেন না এই হেলথ এক্সপেন্ডিচারের যে ব্যাপারটা রয়েছে। তার কারণ আমাদের দেশ তো জানেন ডায়াবেটিক ক্যাপিটাল। কারণ
ম্যাক্সিমাম মানুষ বা বেশ কিছু মানুষ অনেকটাই অনেক লোকই আর কি ডায়াবেটিস বা হাই প্রেশারের রোগী। তো এই যে ওষুধগুলো রয়েছে ডায়াবেটিস বা হাই প্রেশার, সেই ওষুধগুলোর যদি একটা জ্যাম্পের দাম কমানো হতো, বা হসপিটালগুলোর যদি বেড বাড়ানো হতো, বা গ্রামীণ যে স্বাস্থ্য ব্যবস্থা আছে সেখানকার যদি পরিকাঠামো খুব সুন্দর করে এনহান্স করা হতো, তাহলে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাটা আরো বেটার হতে পারতো। অ্যাট দ্য আচ্ছা, সেম টাইম দেখতে পাচ্ছি যে আরো 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 কিছু একটু হুম পয়েন্ট বলি, সেটা ওকে হচ্ছে ওকে, শিওর শিওর শিওর। একটা পয়েন্ট বলে নিই যে কোভিড পরবর্তী যুগে যে আমাদের যে কতগুলো দেখতে পাচ্ছি নতুন কতগুলো আবার অসুখ বেরিয়েছে, যেমন ধরুন জিকা, বা আহ, এই মহামারীগুলো প্রতিরোধ করার জন্য যে ব্যবস্থা নেওয়া উচিত ছিল সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি না ওকে। কয়েকটা, যেগুলো বলছেন না। হুম। তো এখন এখানে দেখা যাচ্ছে যে করের করের কিছু বিন্যাস করা হচ্ছে, বিন্যাসের নামে কিন্তু বেশ কিছু কর কিন্তু তুলে দেওয়া হয়েছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে অ্যাঞ্জেল ট্যাক্স উঠে গেছে স্টার্ট আপ কোম্পানিগুলোকে বুস্ট করার জন্য। তখন বলছে হ্যাঁ, ফর অল অল ইনভেস্টর, ফর অল, শুরু হয়েছিল স্টার্ট আপ দিয়ে, হয়ে গেল অল ইনভেস্টার্স, তাদের অ্যাঞ্জেল ট্যাক্স। এই ছোট্ট করে আগে একটু বলে দিন যে অ্যাঞ্জেল ট্যাক্সটা কি, তারপরে এই ব্যাপারটা একটু যাব। অ্যাঞ্জেল ট্যাক্স হচ্ছে স্টার্ট আপ কোম্পানি যারা, তাদেরকে যদি কেউ হেল্প করতে আসে, যেমন ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা নতুন স্টার্ট আপ কোম্পানি তারা শেয়ার বাজারে ছাড়লো, ধরা যাক সেই শেয়ারটার দাম হচ্ছে 15,000 রুপিস, কিন্তু তার যে ফেয়ার মার্কেট মানে অ্যাকচুয়ালি যেটার মার্কেট ভ্যালু হওয়া উচিত আর কি ফেয়ার মার্কেটে, সেটার ভ্যালু হচ্ছে 10,000। তাহলে যারা ইনভেস্ট করছে 15,000 দিয়ে, অ্যাঞ্জেল ইনভেস্টর বলা হচ্ছে, তাহলে সেখানটায় 5,000 লাভ হচ্ছে যে কোম্পানি স্টার্ট আপ হিসেবে রয়েছে। তাহলে এই 5,000-এর উপর তাকে ট্যাক্স দেওয়া উচিত, কারণ সে তো এক্সট্রা পাচ্ছে। তো এই তার ফেয়ার যে ফেয়ার প্রাইসটা, মার্কেট ভ্যালু এই 10,000। এই ফেয়ার প্রাইসটা কি করে ডিটারমিন হয়, যে আপনি যে 15,000 টাকা হচ্ছে ফেস ভ্যালু আর ফেয়ার ভ্যালু হচ্ছে 10,000 টাকা, এই 10,000 টাকাটা কি করে মাপা হয়? শেয়ার মার্কেটে যে সাপ্লাই ডিমান্ডের ব্যাপার আছে কিছুটা, সেটার উপর ভিত্তি করে এটা মাপা হয়ে থাকে। আর ওকে, অ্যাট দি সেম টাইম যেটা ওটা কোনো বলছিলাম যে মেকানিজম ওই আছে, মেকানিজম আছে তাহলে, এটা আছে, কোনো একটা। নিশ্চয়ই মেকানিজম আছে। ওকে হ্যাঁ, মেকানিজম মধ্যে আমি এখনো যাচ্ছি না, কারণ টাইম লেগে যাবে বোঝাতে, ইকোনমিক্স এর ওকে তো। ওকে, তো ঠিক আছে। যেটা বলছিলাম যে কিন্তু আমাদের শেয়ার ভ্যালু যদি হয়, আর যদি শেয়ার মার্কেট ভ্যালু হয় 10,000, তাহলে যে 5,000 তার উপর 30% রেটে ট্যাক্স দিতে হবে, অ্যাঞ্জেল ট্যাক্স। এটা এতদিন পর্যন্ত বহাল ছিল, এটাকে উঠিয়ে দেওয়া হয়েছে, এবং যার ফলে স্টার্ট আপ কোম্পানিগুলো প্রচুরভাবে প্রোৎসাহিত হবে আর কি। যাতে শুধু স্টার্ট আপ কোম্পানি কেন বলছেন, যখন সেখানে অল ইনভেস্টরদের জন্য এটা বলা হচ্ছে? হ্যাঁ, স্টার্ট আপ কোম্পানিগুলো তো আগে ছিল এবং তারা এখন রয়েছে। এর এছাড়াও যারা এক্সিস্টিং কোম্পানি, যারা স্টার্ট আপ হয়তো নয়, হুম, ওকে ওকে ওকে। তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের আচ্ছা, ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য হচ্ছে। তারপর আরেকটা দেখা যাচ্ছে, যারা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করবেন তাদের কর্পোরেট ট্যাক্স 40 থেকে 35% করা হয়েছে। আগে তো ভারতীয় 35। কোম্পানি, হ্যাঁ 40 থেকে 35। তো এইটার কতটা প্রয়োজনীয়তা বা উপযুক্ততা সম্পর্কে, এটা সম্পর্কে আপনার কি বক্তব্য? এটা আমার দু তিনটা পয়েন্ট বলছি, সেটা হচ্ছে আমরা চাইছি আত্মনির্ভর ভারত, বারবারই বলা হচ্ছে আত্মনির্ভর ভারত বাড়াতে হবে আমাদের দেশকে, কিন্তু আমরা এদিকে আবার দেখতে পাচ্ছি একটু কন্ট্রাডিকশন মনে হচ্ছে, যে আমাদের কর্পোরেট দুনিয়া, অর্থাৎ বাইরের থেকে যে কর্পোরেট দুনিয়া রয়েছে তাদেরকে ইনভাইট করার জন্য 35% ট্যাক্স 40% থেকে কমিয়ে দেওয়া হলো। তাদেরকে প্রোৎসাহিত করার জন্য তাদেরকে বলা হচ্ছে তারা আমাদের দেশে আসুক এবং তারা বাণিজ্য চালিয়ে নিয়ে যাক বা বিজনেস চালিয়ে নিয়ে যাক। তার ফলে কি হচ্ছে, আত্মনির্ভরতা কিছুটা কমে যাচ্ছে, কারণ আমরা তাহলে সেক্ষেত্রে বুঝতেই পারছি যে ফরেন কোম্পানিগুলো কিছুটা ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি। আবার এক্ষেত্রে উল্টো দিকেও বলা হচ্ছে, গভর্নমেন্টের যে যুক্তি সেটা হচ্ছে যদি আমরা ট্যাক্সটা না কমাই তাহলে হয়তো ফরেন কোম্পানিগুলো এখান থেকে চলে যাবে। সুতরাং যুক্তি তার উল্টো যুক্তিও রয়েছে। গভর্নমেন্টের তরফ থেকে যুক্তি দেওয়া হচ্ছে যে এরা চলে যাবে এখান থেকে, হুম। তাহলে আত্মনির্ভরটা কি করে হবে? আমরা তো আত্মনির্ভর হতে চাইছি। তা এই আত্মনির্ভর হতে ব্যাপারটা গেলে একটু তো, আত্মনির্ভর হতে গেলে তো কাস্টমস ডিউটিটাকে কমানো, সরি বাড়ানো উচিত, যাতে দেশীয় শিল্প উন্নত হয়, তা সেটা তাহলে করছে না কেন?
সেটা দেখলাম এখানটায় কাস্টম ডিউটি কমানো হয়েছে, দেখলাম যে 15% থেকে 6% করা হয়েছে গোল্ড, সিলভার, টাংস্টেন, প্লাটিনাম, এই সমস্ত বা মিনারেলস, বিভিন্ন মিনারেলস এর উপর। যে জাতীয় সংস্থাগুলো আমাদের দেশে ইনভেস্ট করবে, যারা এই মিনারেল সংস্থাগুলো যারা আমাদের দেশে ইনভেস্ট করবে, তাদেরকে বলা হচ্ছে যে তোমাদের কাস্টম ডিউটি কমানো হলো, তোমরা এখানে আসো, এবং তোমাদের প্రోৎসাহিত করার জন্য 6% করা হয়েছে 15% থেকে। তাহলে তাহলে তারা তো এখানে আসবে। তাহলে তো এটি দেশি শিল্প, ধারণা। দেশি শিল্প না, এখানে তাহলে। একটু বলে নি। হ্যাঁ, না না, এখানে হ্যাঁ, একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের দেশে এই ডায়মন্ড বা এই প্লাটিনাম বা এই ধরনের ডায়মন্ড কাটিং বা ডায়মন্ড শেপিং, এই যে শিল্পটা, সেটা প্রচন্ড ভাবে সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে আছে। এবং আমাদের সুরাটে, জানেন, ভারতবর্ষের সুরাটে প্রচুর লোক এই শিল্পে এমপ্লয়েড হয়ে আছে। প্রায় বোধহয় 40,000 মানুষ এই ডায়মন্ড কাটিং বা ডায়মন্ড শেপিং শিল্পে রয়েছে। এদের যে এমপ্লয়মেন্ট, সেটা কিছুটা বুস্টেড আপ হবে এর মাধ্যমে। কারণ যদি বাইরের থেকে এই ডায়মন্ড গুলো এখানে ইম্পোর্টেড হয় বা যদি মিনারেলস গুলো আসে, তাহলে এরা কিন্তু আরো বেশি এমপ্লয়েড হতে পারবে, আরো বেশি বেশি রেটে, এবং এমপ্লয়মেন্টটা আরো বেশি স্ট্রেংথেন হবে। সেই জন্য এইটা একটা সেফ, কারণ হতে পারে। সেই জন্য সেফ হারবারের কথা বলা হচ্ছে, সেই জন্য সেফ হ্যাঁ, সেফ হারবারের। হারবার। হ্যাঁ হ্যাঁ, সেফ হারবার কথা বলা হচ্ছে। এবং সেফ হারবার মানে হচ্ছে যেখানটায় একটা ফিক্সড রেটে বা প্রিডিটারমিন রেটে ট্যাক্সটা ইম্পোজ করা হবে, এবং ট্যাক্সটা চট করে ফ্লাকচুয়েট করবে না, একটা স্টেবল থাকবে। এবং যার ফলে যারা বিদেশি কোম্পানি, তারা এখানে আসার সময় বুঝতে পারবে যে এখানে ট্যাক্স চট করে ফ্লাকচুয়েট করে মানে না, ট্যাক্স এটা কি, কমপ্লায়েন্সটা ভালো। এটা কি অ্যান্টি ডাম্পিং ডিউটিটাকে অফসেট করার জন্য? আহ আহ, কিছুটা বলা যেতে পারে, কিছুটা বলা যেতে পারে। মূলত অ্যাকচুয়ালি যেটা আপনার বলছি, যে সেটা হচ্ছে এই এমপ্লয়মেন্ট বাড়ানোর বড় ব্যাপার। এমপ্লয়মেন্ট, যেহেতু এই শিল্পে প্রচুর লোক জড়িত, তাদের এমপ্লয় করা এবং তাদের এমপ্লয়মেন্টটাকে সেট আপ করা, সেটা একটা বড় অবজেক্টিভ রয়েছে এর পিছনে, আমার আমার মনে হয়। ওকে, অলরেডি নোটিশ চলে এসছে, আমাদের হাতে আর মাত্র কয়েক মিনিট সময় আছে, তার মধ্যে অন্তত দুটো তিনটে জিনিস কভার করতে হবে। তার মধ্যে প্রথমে বলে রাখি যে ডিসক্রিমিনেশন নিয়ে নানা রকম, তার মধ্যে ট্যাক্স ডিসক্রিমিনেশন এবং প্ল্যান আউটলেট ডিসক্রিমিনেশন নিয়ে দুটো অভিযোগ আছে। এতে যেটা আপনি প্রথমে শুরু করেছিলেন, বিহার এবং অন্ধ্রপ্রদেশ, তা দেখা যাচ্ছে দু জায়গাতে 50-60 হাজার কোটি টাকা করে ইনভেস্টমেন্ট হচ্ছে। অন্ধ্রপ্রদেশে তো অমরাবতীর নতুন রাজধানীর জন্য 15,000 কোটি টাকা, নালন্দা বিশ্ববিদ্যালয় বিহারের জন্য, এবং বিহারের ফ্লাড। অতি অবশ্যই এই সমস্ত রাজ্যের উন্নতি হওয়া উচিত, কিন্তু আহ, আহ, বিভিন্ন বিভিন্ন স্টেজে গোটা কয়েক করে স্টেট যদি এইভাবে উপকৃত হয়, এটা কি আহ, এই নীতি সম্পর্কে আপনার কি বক্তব্য? বিহার এবং না, এটা তো, হ্যাঁ, বিহার এবং অন্ধ্রপ্রদেশ, এটা তো কিছুটা বুঝতেই পারছেন যে আহ রাজনৈতিক গুরুত্বের বাধ্যবাধকতা কারণে, রয়েছে। রাজনৈতিক গুরুত্বের কারণে। হ্যাঁ, বাধ্যবাধকতা রয়েছে গভর্নমেন্টের স্টেবিলিটি এনশিওর করার জন্য, এবং সেটার জন্যই এত বেশি রেটে এখানটায় ইনভেস্ট, মানে এতটা বরাদ্দ করা হয়েছে। সেটা চোখে লেগে যাওয়ার মতো, অর্থাৎ অন্যান্য স্টেটের তুলনায় এই দুটো স্টেটকে এত বরাদ্দ করা হলো, মানে চোখে লেগে যাচ্ছে আমাদের একেবারে। তাহলে কি রাজনীতি যাই হোক, এবং উন্নয়ন এবং রাজনীতি তাহলে একটা আরেকটার উপর তাহলে ডিপেন্ডেন্ট থাকবে, এই থিওরিটাকে কি মান্যতা দেওয়া হলো? রাজনীতি উন্নয়নের কে কিছুটা ডিকটেট করছে রাজনীতি। কারণ বুঝতেই পারছেন যে অন্যান্য স্টেটের যে উন্নয়ন, সেটা কিছুটা ব্যাক স্টেটে চলে গেছে। রাজনীতির বাধ্যবাধকতা মানতে গিয়ে অন্যান্য যে স্টেট গুলো আছে, তাদের যে উন্নয়ন, সেটা কিছুটা অ্যাজ ইফ, মানে কি বলবো। আগে আমরা জানতাম যে দাক্ষিণাত্যের 4টে স্টেট এবং মহারাষ্ট্র এবং গুজরাট, উন্নয়ন বলতে এই যে এই 5-6টা রাজ্যেরই হয়। তবে এর মধ্যে বিহার ঢুকেছে, এটা আমাদের পক্ষে শুভ সংবাদ, কারণ বিহারটা তো কখনো প্রায়োরিটি লিস্টের মধ্যে ছিল না। বিহারের কতগুলো ব্যাপার আছে বিহারের। আপনার যেমন মিনারেলস রয়েছে প্রচুর পরিমাণে, এবং এখানকার যে আধ্যাত্মিক ব্যাপারগুলো রয়েছে, যেটা গভর্নমেন্ট প্রচন্ডভাবে মানে ফোকাস করছে এখন। এখানে বুদ্ধ গয়া আছে, রাজগীর আছে, ট্যুরিজমের পসিবিলিটি খুব ঠিকই আছে, ঠিকই আধ্যাত্মিক ঠিকই ট্যুরিজম ঠিকই। বা ট্যুরিজম, এই ব্যাপারটাকে ফোকাস করছে। বা যে রোড করিডোর, মানে ট্রান্সপোর্ট করিডোর, সেটাও খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রচুর মিনারেলস এই স্টেট থেকে অন্য স্টেটে যাচ্ছে।
সেইগুলো মাথায় রেখে হয়তো এখানটায় করা হচ্ছে, বা বন্যা প্রতিরোধী ব্যবস্থা সেটাকেও গুরুত্ব দেওয়া না, হচ্ছে। বন্যা তো প্রতিরোধ এগুলো অতি অবশ্যই হওয়া উচিত। আচ্ছা, হ্যাঁ, আর আমাদের ওয়েস্ট বেঙ্গল হওয়া উচিত। হুম, ওয়েস্ট বেঙ্গল বা উড়িষ্যা, আসামেও কিছুটা বরাদ্দ করা হয়েছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে খুব একটা বরাদ্দ দেখলাম না আচ্ছা, স্পেসিফিক। আর চটপট আরো দুটো তিনটে কোশ্চেন করে নিতে হবে। তার মধ্যে একটা, কেরালা থেকে দাবি উঠেছিল যে জিএসটি যে আদায়ের যে খরচ খরচা তার 60% পর্যন্ত রাজ্যগুলো বিয়ার করে, অথচ ট্যাক্স ডিস্ট্রিবিউশন হচ্ছে 50-50। তো অতএব বলছেন যে ডিএসটি ডিস্ট্রিবিউশনে কিন্তু খরচের অনুপাতে আহ, তাদেরকে শেয়ারটাও কিন্তু তাদের সেইরকমই করা উচিত। তা এটা এটা কতটা অবশ্যই আমার মনে হয় যৌক্তিকতা রয়েছে। এই দাবিটা যেটা কেরালা গভর্নমেন্ট করেছিল, যৌক্তিকতা রয়েছে, কারণ 60-40 হওয়া উচিত। কারণ অনেক সময় দেখা যায় যে সেন্ট্রাল গভর্নমেন্টের, যেমন এখনই দেখা গেলো এই বাজেটে যে সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক বরাদ্দ মানে অন্য দুটো স্টেটে গেছে, কিন্তু বাকি বরাদ্দ মানে বাকি স্টেট গুলো সেই বরাদ্দ থেকে অনেকটাই বঞ্চিত, মানে একটা স্কিউড ডিস্ট্রিবিউশন বলা যেতে পারে এই যেমন বরাদ্দটা। তামিলনাড়ু এখানে সরকার যদি বলছেন, যে এপ্রিল 2024-এ তারা 12,210 কোটি টাকা দিয়েছেন, বিহার দিয়েছে 1,992 কোটি টাকা, কিন্তু বিহার কি পেল আর তামিলনাড়ু এক পয়সা পায়নি। আমি সেটাই তো বলছি যে একটা স্কিউড ডিস্ট্রিবিউশন হচ্ছে, অর্থাৎ 50-50 যে দাবিটা উঠেছে সেটা কিন্তু অনেকটা যৌক্তিকতা রয়েছে। 40-60 রয়েছে, 40 হচ্ছে এখন স্টেট এবং 60 সেন্ট্রালের। সেটা যদি 50-50 করা হয় অনেকটাই বেটারমেন্ট হবে স্টেটের, এবং তারা তাদের সুবিধা মতো বা তাদের যে প্রয়োজন সেই প্রয়োজন মতো খরচ করতে পারে বিভিন্ন খাতে। তাহলে এখানে যৌক্তিকতা রয়েছে। এখানে আমার কনক্লুডিং একটা কোশ্চেন, অর্থনীতিকে রাজনীতির বাইরে রাখার প্রক্রিয়াটা কি কখনো হওয়া সম্ভব? খুব ডিফিকাল্ট, কারণ রাজনৈতিক যে বাধ্যবাধকতা রয়েছে গভর্নমেন্টের, কারণ প্রত্যেক গভর্নমেন্টই চায় তার স্টেবিলিটি এনশিওর করতে। প্রত্যেক গভর্নমেন্ট, কেউ কখনো চাইবে না যে একবার পাওয়ার আসলে সে বেরিয়ে যাবে। সুতরাং সেই ক্ষেত্রে তার স্টেবিলিটি রক্ষা করতে গেলে রাজনৈতিক যে বাধ্যবাধকতা সেটা সবার উপরে থাকছে। দেখেই বোঝা যাচ্ছে এবারকার বাজেট। তারপরে আসছে অর্থনীতি। তাহলে সুপ্রিমেসি রয়েছে রাজনীতি, তারপরে রয়েছে অর্থনীতি, লাস্ট যেটা উল্টো কোশ্চেন, হলেই ভালো হতো আর। লাস্ট কোশ্চেন, একদম লাস্ট কোশ্চেন, অ্যাবসোলুট লাস্ট কোশ্চেন। উন্নত দেশগুলোতে কি এইভাবে ডিস্ট্রিবিউশন হয়? রাজনীতি তো সব উন্নত দেশেই হয়। দেশগুলোতে এতটা হয় বলে আমার মনে হয় না, কারণ ওখানটায় যে ব্যাপারগুলো রয়েছে অনেকটাই ট্রান্সপারেন্ট, এতটা ওপেক নয়, এবং ওখানটায় এত রাজনৈতিক পার্টি নেই, এবং ওখানটায় দেখা যায় যে মাঝে মাঝে গভর্নমেন্ট চেঞ্জ হয় এবং সেই চেঞ্জটা ওরা ধরেই নেয় যে হবে। কারণ ওখানকার জনসাধারণ যথেষ্ট শিক্ষিত। আমার দেশে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে তাতে প্রচুর মানুষ শিক্ষার আলোকের বাইরে রয়ে গেছে। তার ফলে তারা কিন্তু বুঝতেও পারে না যে কাকে ভোট দিলে বা কি হলে পরে তাদের সুবিধা হতে পারে। সেই ব্যাপারটা উন্নত দেশগুলোতে অনেকটাই কিন্তু ট্রান্সপারেন্ট, এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু অনেকটাই এই যেটা বললেন প্রবলেমটা সেটাকে তারা কাটিয়ে উঠতে পেরেছে। আপনাকে অশেষ ধন্যবাদ এই সাক্ষাৎকার দেওয়ার জন্যে। যারা এটা ধন্যবাদ শুনবেন, আপনাকে। ধন্যবাদ। আবার আরেকটা এপিসোডে যখন প্রয়োজন হবে আশা করব আপনাকে পাবো। আজকের ধন্যবাদ। প্রতিবেদন শেষ করছি।